আমি একজন পুরোহিতের মেয়ে ছিলাম। আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে দেখেনি, এমনকি চোখ তুলে তাকানোর কথাও ভাবিনি। কিন্তু বিয়ের প্রথম রাতেই আমার স্বামী আমার উপর চরিত্রহীনতার অভিযোগ তুলল। এই কথা প্রমাণ করতে সে আমার আল্ট্রাসাউন্ড করালো, আর তখন জানা গেল আমি 4 মাসের গর্ভবতী। এটা জানার পর সে তৎক্ষণাৎ আমাকে তালাক দিয়ে আমার বাপের বাড়িতে ফেলে চলে গেল। আমি একেবারে ভেঙে পড়েছিলাম। কাঁদতে কাঁদতে হাউমাউ করে বাবার বাড়িতে ফিরে এলাম। রাত তখন প্রায় 2টো বাজে। বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম, হঠাৎ কি যেন ভেজা ভেজা লাগলো। চাদর সরাতেই আমার চোখ ছানাবড়া হয়ে গেল। আমি তো অবাক। আমি এক সম্মানিত উঁচু কুলের পুরোহিতের মেয়ে। বলা যায় আমার কাছে যেন আমার সতীত্বের সার্টিফিকেট ছিল। পাড়ায় আমাদের পরিবারকে সবাই সম্মানের চোখে দেখত। বাবার সততা আর সরলতার গল্প সবাই মুখে মুখে বলত। কিন্তু আমি লক্ষ্য করেছি, যখনই বাবার প্রশংসা হতো, বুবুর মুখে একটা অস্বস্তি ফুটে উঠত। তিনি কিছু বলতেন না, শুধু মাথা নাড়তেন, যেন কিছু মানতে পারছেন না। যিনি প্রশংসা করতেন তিনি চলে গেলে বুবু বলতেন, ব্যবহার যতই ভালো হোক, ভগবান তো মানুষের নিয়ত দেখেন। আমি তার কথায় মাথা নাড়তাম আর চুপ করে যেতাম। তার চোখে এক গভীর বিষণ্ণতা দেখতাম, যেন তিনি কিছু বলতে চান কিন্তু পারেন না। প্রথম আমি জেদ করতাম, বলতাম, বুবু বলো না, তোমার মনে কি চলছে? কিন্তু তিনি যখন উত্তর দেওয়া বন্ধ করলেন, আমিও প্রশ্ন করা ছেড়ে দিলাম। বুঝতে পেরেছিলাম তিনি তার মনের কথা কখনোই বলবেন না। একটা জিনিস আমি বছরের পর বছর ধরে লক্ষ্য করেছি, বুবু বাবাকে একদম পছন্দ করতেন না। কেন সেটা আমার বোধগম্য হতো না, কারণ আমি তো বাবার মধ্যে কোনো খারাপ দিক দেখিনি। ফুফুর মৃত্যুর পর বাবা তার বিধবা বোনকে গর্বের সঙ্গে নিজের ঘরে জায়গা দিয়েছিলেন। বুবুর সব প্রয়োজনের খেয়াল রেখেছিলেন। কিছুদিন পর বাবা মায়ের মাধ্যমে বুবুকে জিজ্ঞেস করিয়েছিলেন, তিনি কি দ্বিতীয় বিয়ে করতে চান? বুবু স্পষ্ট মানা করে দিয়ে বলেছিলেন, তোমার স্বামীকে বলো, যদি আমার রুটি তার উপর ভার হয়, আমি মজুরি করে খাব, কিন্তু বিয়ে করব না। মা এই কথা বাবাকে বললে বাবা বলেছিলেন, মনে হয় আমার বোনের মন দুনিয়ার মায়া ভরে গেছে। কিছুদিন পর মায়ের শরীর খারাপ হতে লাগল, আর হঠাৎ তিনি চলে গেলেন। আমি তখন মাত্র 4 বছরের। মায়ের এই বিচ্ছেদ আমাকে ভেঙে দিয়েছিল। আমি তার একমাত্র সন্তান ছিলাম, তাই তার খুব কাছের ছিলাম। তিনি চলে যাওয়ার পর আমি যেন এই পৃথিবীতে একা হয়ে গেলাম। খেলায় মন লাগতো না, খাওয়া দাওয়ায় মন লাগতো না, সারাদিন মাকে মনে করে কাঁদতাম। বুবু তখন নিজের স্বামীর শোকে ডুবে থাকতেন, তাই আমার দিকে তেমন খেয়াল দিতেন না। কিন্তু একদিন আমি খুব অসুস্থ হয়ে পড়লাম। তখন বুবুর মনে হলো মায়ের অভাবে আমি একেবারে একা। তারপর থেকে তিনি মায়ের মতো আমার খেয়াল রাখতে শুরু করলেন। তার নিজের কোনো সন্তান ছিল না, তাই তিনি আমাকে নিজের মেয়ে করে নিলেন। এরপর থেকে তিনি বেশিরভাগ সময় আমার সঙ্গে কাটাতেন। মায়ের চলে যাওয়ার পর আমি খুব একা হয়ে গিয়েছিলাম। সেই একাকিত্বে বুবুর আশ্রয়ে আমি মায়ের ভালোবাসা খুঁজে পেতে শুরু করলাম। বুবু যখনই বাবার সম্পর্কে কিছু খারাপ বলতেন, আমার তা খারাপ লাগতো না। এক সন্ধ্যায় আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম। বুবু সবজি কাটছিলেন আর আমি রুটি বেলছিলাম। হঠাৎ বাবা রান্নাঘরে এলেন। আমার মাথায় আদর করে হাত বুলিয়ে বললেন, মা, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। এটা বলে তিনি বাইরে চলে গেলেন। বাবা চলে যেতেই বুবু আমার দিকে তাকালেন, আমার হাত চেপে ধরে গম্ভীর গলায় বললেন, তোর বাপের সঙ্গে বেশি মিশবি না, তুই এখন বড় হয়েছিস, বাবার থেকে দূরত্ব রাখবি। তার কথা আমার খুব অদ্ভুত লাগলো। ভাবলাম, কেউ নিজের বাবার সঙ্গে দূরত্ব রাখে নাকি? আমি জিজ্ঞেস করলাম, বুবু, তুমি এমন কথা কেন বলছো? তিনি বললেন, এই পুরুষেরা খুব অদ্ভুত, মাটির তৈরি। এরা সন্তানের সঙ্গে মায়ের মতো ভালোবাসে না। যখন এদের কোনো মতলব থাকে তখনই ভালোবাসা দেখায়। আমি চুপ করে গেলাম, কারণ আমার কাছে কোনো উত্তর ছিল না। আমি প্রায়ই ভাবতাম, বুবুর এই ধরনের কথায় আমার অভ্যস্ত হয়ে যাওয়া উচিত ছিল। আমাদের বাড়ির পরিবেশই ছিল একটু অদ্ভুত। বাবা বুবুর সঙ্গে চোখ মেলাতেন না। বুবুর কাছে কিছু বলতে হলে আমার মাধ্যমে পাঠাতেন। বুবু বাবার সামনে থাকলে বাসনপত্র জোরে জোরে ফেলতেন, যেন তার রাগ প্রকাশ করছেন। আমি দেখেছি বুবু এমন করলে বাবা ঘাবড়ে যেতেন আর তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে যেতেন। বুবুর এইসব আচরণ আমার এখন খারাপ লাগতে শুরু করেছিল। একদিন আমি সরাসরি জিজ্ঞেস করে ফেললাম, বুবু, তুমি আমার বাবার সঙ্গে এমন কেন করো? তিনি সারাদিন বাইরে থাকেন, আর বাড়ি ফিরলেই তুমি রাগ দেখাতে শুরু করো। বুবু অদ্ভুত সুরে বললেন, তোর বাপ আমার উপর অনেক অত্যাচার করেছে। আমাকে এই বাড়ির ছাদ তো দিয়েছে, কিন্তু আমার আত্মাকে দাস করে দিয়েছে। আমি তাকে কখনো ক্ষমা করতে পারবো না। তাই তোকে বারবার বলি, এই মানুষটার থেকে যতটা সম্ভব দূরে থাক। আমি বললাম, বুবু, তুমি এমন কথা কেন বলো? বাবা তোর সন্তানের মাথার ছায়া। মা বাবার ছায়ায় সন্তান শান্তি পায়, আর তুমি আমাকে এই ছায়া থেকে দূরে রাখতে চাও। বুবু বললেন, আমি তোকে ছায়া থেকে নয়, জ্বলন্ত রোদ থেকে দূরে রাখতে চাই। কিছু সম্পর্ক ঠিক হয় না, সেগুলো জ্বলানো রোদের মতো। বুবুর কথা আমার কখনো বোধগম্য হতো না,
তাই আমি তার কথায় আর কান দিতাম না। প্রতি রাতে বুবু আমার ঘরে আসতেন, আমার সঙ্গে গল্প করতেন। বলতেন, তুই না ঘুমলে আমি আমার ঘরে যাব না। আমি বলতাম, বুবু, আমি এখন বড় হয়েছি, আমার জন্য ভেবো না, আমি নিজেই ঘুমিয়ে পড়ব। কিন্তু তিনি বলতেন, তুই এখন বড় হয়েছিস বলেই তোর জন্য আমার বেশি চিন্তা। তুই ঘুমালে তখন আমি আমার ঘরে যাব। প্রতি রাতেই এমন হতো। সেই রাতেও বুবুর সঙ্গে গল্প করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। রাত প্রায় 2টো বাজে, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। পানি খেতে চাইলাম, কিন্তু অবাক হলাম, আমার পাশের টেবিলে পানির গ্লাস নেই। এমন তো কখনো হয়নি। হয়তো আগে কখনো রাতে আমার চোখ খোলেনি। যাই হোক, ভাবলাম রান্নাঘর থেকে পানি নিয়ে আসি। ঘর থেকে বেরিয়ে দেখলাম বুবুর ঘর থেকে আলো আসছে। অবাক হলাম, এত রাতে বুবু জেগে আছেন। কোথাও তার শরীর খারাপ নয়তো। তাড়াতাড়ি তার ঘরের দিকে এগিয়ে গেলাম। দরজা বন্ধ ছিল, কিন্তু ভেতর থেকে বাবার গলা শুনতে পেলাম। তিনি বলছিলেন, যা কিছু হয়েছে সব ভুল বোঝাবুঝি ছিল, আমাকে মাফ করে দে। বুবু কাঁদছিলেন। তিনি বললেন, আমি তোকে মাফ করতে পারবো না। তুই আমার সঙ্গে অনেক অত্যাচার করেছিস, তাই আমি তোর মেয়েকে তোর থেকে দূরে রাখি। তুই একটা জালিম মানুষ। আমি চমকে গেলাম। ভাবতে লাগলাম, বাবা বুবুর সঙ্গে কি করেছেন। বাবা বললেন, তোর সঙ্গে যে ভুল করেছি সেটা আমার মেয়ের সঙ্গে করব না। তুই চিন্তা করিস না, আমি রিনার জন্য একটা সম্বন্ধ খুঁজে পেয়েছি। খুব তাড়াতাড়ি তার বিয়ে দেব। বুবু রেগে বললেন, না, আমি তোকে সম্বন্ধ খুঁজতে দেব না, আমি আমার মেয়ের জন্য নিজের সম্বন্ধ খুঁজব। বাবা বললেন, হ্যাঁ, আমি জানি তুই রিনাকে মায়ের মতো মানুষ করেছিস। আমি কোনো সম্বন্ধ ঠিক করব না, আগে তোর সঙ্গে কথা বলবো। তুই ঠিক মনে করলেই বিয়ে হবে। আমি চুপচাপ রান্নাঘর থেকে পানি নিয়ে আমার ঘরে ফিরে এলাম। মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বুবুর এই অদ্ভুত আচরণের পেছনে কি বাবার হাত আছে? তিনি তার বোনকে কি দুঃখ দিয়েছেন? আর আমার সম্বন্ধের কথা বলতে হলে দিনের বেলা কেন নয়? রাতে বুবুর ঘরে যাওয়ার কি দরকার ছিল? সবচেয়ে বেশি চিন্তা হচ্ছিল এই ভেবে যে বাবা আমার জন্য কেমন সম্বন্ধ ঠিক করেছেন। ছেলেটা কেমন হবে? আমি তো জানতামও না যে তিনি আমার বিয়ের কথা ভাবছেন। এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। আমার সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস। ভোরে উঠে স্নান করে পুজো করলাম। বুবুর ঘরে গেলাম। তিনি হাসিমুখে বললেন, আমাদের মেয়ে রিনার বিয়ে হবে। আমি তার আর বাবার কথাবার্তা শুনেছিলাম, কিন্তু তা প্রকাশ করলাম না। মুখে কোনো ভাবনা এনে বললাম, বুবু, তুমি কি বলছো? তিনি বললেন, তোর বিয়ের কথা বলছি। তোর বাবা একটা ছেলে পছন্দ করেছেন, আজ তারা সম্বন্ধ নিয়ে আসবে। আমরা দেখে হ্যাঁ করে দেব। খুশি হলি না? আমি মুখটা গম্ভীর করে বললাম, বুবু, তুমি কি স্বপ্ন দেখেছিলে? তিনি ঘাবড়ে গেলেন, বললেন, তোর বাবা আমাকে বলেছেন। আমি জিজ্ঞেস করলাম, কখন? বললেন, কাল রাতে তো তুমি আমার ঘরে ছিলে, তখন তো কিছু বলনি। আমি নিজেও জানি না কেন এমন প্রশ্ন করছিলাম। বুবুর মুখের রং বদলে গেল। তিনি বললেন, তুই ঘুমিয়ে পড়ার পর তোর বাবা আমাকে বলে গেছেন। আমি বললাম, তুমি তো বাবার সঙ্গে কথা বলতেই পছন্দ করো না, তাহলে আমার ঘুমানোর পর কেন কথা বললে? বুবুর মুখ লাল হয়ে গেল। তিনি রেগে বললেন, রিনা, তুই আমার মাথা খারাপ করে দিচ্ছিস। এখন আমার সঙ্গে কথা বলিস না। এটা বলে তিনি চলে গেলেন। আমি চুপচাপ আমার বিছানায় শুয়ে পড়লাম। দুপুর পর্যন্ত ঘর থেকে বেরোলাম না। তখন কিছু লোক আমাকে দেখতে এলো। বুবু আমাকে তাদের সঙ্গে বাইরে নিয়ে গেলেন। আমার হবু শাশুড়ি আমাকে দেখে আশীর্বাদ করতে লাগলেন। আমি চুপচাপ চোখ তুলে দেখলাম আমার হবু স্বামী রোহনও আমাকে দেখতে এসেছে। আমাদের চোখাচোখি হলো, আর তার মুচকি হাসিতে আমার মন যেন জাদুতে বাধা পড়ল। মনে হলো আমি তাকে পছন্দ হয়ে গেছি। কিছুক্ষণ অতিথিদের সঙ্গে বসার পর আমি ঘরে ফিরে এলাম। রোহনের সম্বন্ধ আমার জন্য এসেছিল। সে একজন ভালো মানুষ ছিল, আর আমারও তাকে পছন্দ হয়েছিল। তার সঙ্গে আমার বিয়ে হলে আমার কোনো আপত্তি ছিল না। অতিথিরা চলে যাওয়ার পর বুবু আমার কাছে এলেন। আমার হাত ধরে বললেন, বলো, ছেলেটা কেমন লাগলো? তুই তাকে দেখেছিস তো? আমি মাথা নাড়লাম। বুবু বললেন, আমি তোর বাবাকে বলে দিয়েছিলাম যতক্ষণ না ছেলে বাড়িতে আসবে রিনা তাকে দেখবে না। এটা না হলে আমি বিয়েতে রাজি হতাম না। তার কথা শুনে আমি মুচকি হাসলাম। সকালে যখন বুবু আমার বিয়ের কথা বলেছিলেন, আমি খুব চিন্তা ছিলাম, কিন্তু রোহনকে দেখার পর আমার মন শান্ত হয়ে গেল। বুবু বললেন, তুই ঠিক ধরেছিস মা, ছেলেটা ভালো আর দেখতেও ঠিকঠাক। আমি মাথা নাড়লাম আর বুবুর গলা জড়িয়ে ধরলাম। তার চোখে জল ছিল। তিনি বললেন, মা, তুই যত তাড়াতাড়ি বিদায় নিয়ে নিজের ঘরে চলে যাবি তত ভালো। আমি বললাম, আমি চলে গেলে বাবার অত্যাচার থেকে তোমাকে কে বাঁচাবে? বুবু হেসে উঠলেন, বললেন, এখন আমার আর কারোর ভয় নেই। তার চোখে একটা অদ্ভুত ভাব ছিল যা আমাকে ভয় পাইয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম, বাবা যদি তোমার উপর অত্যাচার করেছেন, তুমি তার কি প্রতিশোধ নিয়েছ? বুবু বললেন, তুই এসব নিয়ে মাথা ঘামাস না। আমি এতটাই শক্তিশালী যে নিজের প্রতিশোধ নিজেই নিতে পারি। তুই তোর বিয়ের দিকে মন দে। আমি মুচকি হাসলাম।
আমি ঠিক করলাম বিয়ের পর যখন প্রথম মায়ের বাড়িতে আসব তখন বুবুর জীবনের সব রহস্য জেনে নেব। ছেলের বাড়ির লোকজন 1 সপ্তাহের মধ্যে বিয়ের তারিখ ঠিক করতে বলল। আমি ভাবছিলাম এত তাড়াতাড়ি কেন, কিন্তু বুবু খুব খুশি ছিলেন। তিনি বললেন, রিনা, ছেলে আর তার বাড়ির লোকজন খুব ভালো, তুই যত তাড়াতাড়ি বিদায় নিবি তত ভালো, কোথাও সম্বন্ধে আটকে না যায়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমার সম্বন্ধে কেন বাধা আসবে? তারা তো আমাকে পছন্দ করেছে। বুবু বললেন, তুই জানিস না, কখনো কখনো ভাগ্য খেয়াল করে। তার কথা আমার বোধগম্য হল না। আমি কি জানতাম আমার ভাগ্য আমার জন্য নতুন খেলা তৈরি করছে। আমরা খুব বড়লোক ছিলাম না, বাবা পুরোহিত ছিলেন, আমাদের দিন চলে যেত। বুবু তার বিয়ের গয়না আমাকে উপহার দিলেন আর কিছু বিক্রি করে আমার জন্য জিনিসপত্র কিনলেন। আমাদের পক্ষ থেকে বিয়ে সাদাসিধে হল, কিন্তু ছেলের বাড়ির লোকজন ঘটা করে বিয়ে করার সিদ্ধান্ত নিল। তারা আমাদের আর্থিক অবস্থা জানত, তাই কম লোক নিয়ে বরযাত্রী আসার কথা দিল। বিয়ের দিন এলো। আমি আমার বান্ধবীর লেহেঙ্গা ধার করে পরলাম। নিজেকে খুব সুন্দর লাগছিল, নাজুক, রোগা, ফর্সা, মনে একটা খুশি খুশি ভাব। আমার জীবন এবার বদলে যাবে। ফেরার পর বিদায়ের সময় এল। বুবুর গলা জড়িয়ে কেঁদে ফেললাম। সেই মুহূর্তে মায়ের কথা খুব মনে পড়ল। বাবা আমার মাথায় হাত রেখে বললেন, মা, কাদার দরকার নেই, নতুন জীবনের জন্য প্রার্থনা কর, ভগবান সব ভালো করবেন। আমি গাড়িতে উঠলাম। আমার স্বামী আমার পাশে বসালেন। আমার চোখ দিয়ে জল পড়ছিল। তিনি আমার হাত ধরলেন আর আমার বুকের ধুকপুকুনি বেড়ে গেল। তিনি বললেন, সব সময় আমারই থাকবে, আমি সারা জীবন তোমার পাশে থাকব, তোমার চোখে কখনো জল আসতে দেব না। আমি খুব অস্থির ছিলাম, কিন্তু তিনি আমাকে শান্ত করতে লাগলেন। বললেন, মা আমাকে অনেক মেয়ের ছবি দেখিয়েছিলেন, কিন্তু আমার কেউ পছন্দ হয়নি। কিন্তু তোমাকে দেখার পর আমি ঠিক করলাম, তুমি আমার স্ত্রী হবে, আমার ঘরের রানী হবে। তার কথা শুনে আমার মন শান্ত হল। অচেনার দেয়াল যেন এক মুহূর্তে ভেঙে পড়ল। আমি আমার ভাগ্যের উপর গর্ব করছিলাম যে আমি এমন একজন জীবনসঙ্গী পেয়েছি। মনে হচ্ছিল তার সঙ্গে আমার জীবন খুব সুন্দর কাটবে। কিন্তু আমি কি জানতাম ভাগ্য উল্টে যাওয়ার পথে। শ্বশুরবাড়ি পৌঁছে আমার স্বামী আমার হাত ধরে গাড়ি থেকে নামালেন। ঘরের রীতিনীতি হলো, তারপর আমাকে বেডরুমে বসানো হলো। ঘরটা ফুল দিয়ে সাজানো ছিল। কিছুক্ষণ পর আমার স্বামী এলেন, বললেন, এখন তুমি শুধু এই ঘরের নয়, পুরো বাড়ির মালকিন, তুমি যা চাও তাই করতে পারো। আমার স্বামী মুচকি হাসলেন, বললেন, হ্যাঁ রিনা, আমি জানি তুমি পুরোহিতের মেয়ে, তুমি কোনো ভুল করতে পারো না। তোমার সঙ্গে বিয়ে করার কারণেই এটা যে তোমার অতীত নিখুঁত হবে। আমিও হাসলাম। তিনি আমাকে ভালোবাসার দৃষ্টিতে দেখছিলেন। তারপর বললেন, রিনা, কাপড় বদলে নিয়ে আয়, আমরা বসে গল্প করব, একে অপরের পছন্দ জানব। আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিনটা আমরা একসঙ্গে কাটাবো। রোহনের কথা শুনে আমার চোখ চকচক করে উঠল। মনে হলো জীবনের সব সুখ যেন আমার হাতে তুলে দেওয়া হয়েছে। আমি তাড়াতাড়ি আরামদায়ক কাপড় পরে ফিরে এলাম। রোহন আমাকে মুচকি হেসে দেখছিল। বলল, তুমি তো লাল রঙের কাপড় পরে ফেলেছ, মনে হচ্ছে তুমি উজ্জ্বল রং পছন্দ করো। আমি মাথা নেড়ে বললাম, না, আমার তো নীল রং বেশি পছন্দ। কিন্তু বুবু বলতেন, বিয়ের আগে লাল রং পরলে নতুন বুঝের জন্য সুখ আসে। রোহন, আমি চাই আমার জীবন তোমার সঙ্গে সুখে ভরে উঠুক। রোহন আমার হাত ধরল, আমাকে কাছে বসালো, বলল, বলো তুমি আর কি চাও? আমি বললাম, আমি তোমার কাছে ভালোবাসা, মমতা আর সম্মান চাই। তিনি মুচকি হেসে আমার কথা শুনছিলেন, কিন্তু হঠাৎ তার হাসি উধাও হয়ে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাকে অস্থির দেখে আমার শ্বাস আটকে গেল। কি যেন একটা অঘটনের ভয় হতে লাগল। আমি চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এবার কি বলতে চলেছেন? রোহন ধীরে ধীরে বলতে শুরু করলেন, তুমি খুব রোগা, তোমার খাওয়া কম নাকি? তার কথা শুনে আমি ঘাবড়ে গেলাম। ভাবলাম হয়তো তিনি মোটা মেয়ে পছন্দ করেন। আমি বললাম, জি, আমি বেশি খাই না, তবে আপনি যদি মোটা মেয়ে পছন্দ করেন আমি খাওয়া দ্বিগুণ করব। আমার উপর খাবার তাড়াতাড়ি কাজ করে রোহন জিজ্ঞেস করলেন, তাহলে বিয়ের সময় তুমি এত দুর্বল কেন দেখাচ্ছ? আমি থেমে থেমে বললাম, আমার মনে হয়েছিল আপনি হয়তো রোগা মেয়ে পছন্দ করেন, তাই আমি ডায়েট করছিলাম। তিনি বললেন, আচ্ছা, তাহলে ডায়েটে সফল হয়েছ? আমি বললাম, জি, একদম। তখন তিনি আমার পেটের দিকে ইশারা করে বললেন, তাহলে এই পেটটা এত উঁচু কেন? তুমি তো স্মার্ট, আর স্মার্ট মেয়েদের পেট এমন হয় না। তার কথা শুনে আমার মনে হলো আকাশ যেন নাচছে। আমি আমার পেটে হাত রাখলাম, সেটা পাথরের মতো শক্ত। আমি লক্ষ্য করলাম আমার শরীর তো দুর্বল, কিন্তু পেটটা স্পষ্ট দেখা যাচ্ছে। হঠাৎ মনে পড়ল যখন আমি আমার বান্ধবীর লেহেঙ্গা পরেছিলাম, সেটা আমার পেটে টাইট হয়ে গিয়েছিল। আমি তাকে বলেছিলাম, এটা আমার ফিট হচ্ছে না, একটু টাইট। সে হেসে বলল, আচ্ছা, বিয়ের খুশিতে একটু মোটা হয়ে গেছো, তাই না? আমি তো লক্ষ্যই করিনি। আমি তখন ঘাবড়ে গেলাম। রোহনকে বললাম, চিন্তা করো না, আমি ব্যায়াম করব। আমার চোখে জল এসে গেল। জিজ্ঞেস করলাম, তুমি এমন কথা কেন বলছো? সে বলল, তুমি তো জানো আমি ডাক্তার,
মুখ দেখেই আমি রোগের কারণ বুঝে ফেলি। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তাহলে কি আমার কোনো রোগ হয়েছে? রোহন মাথা নেড়ে না বলল, আর আমার বুকটা ধক করে উঠল। সে বলল, তোমার একটা ভয়ঙ্কর রোগ হয়েছে, বিশ্বাসঘাতকতার। তার কথা শুনে আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। আমি বললাম, তুমি কি বলছ? আমি কোনো বিশ্বাসঘাতকতা করিনি। আমার স্বামী বলল, তোমার পেটে কার বাচ্চা? আমাকে সত্যি বলো। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। বললাম, এমন কিছুই নেই, আমি কোনো ভুল করিনি, আমি গর্ভবতী। আমার পেটে বাচ্চা কোত্থেকে আসবে? সে রেগে বলল, আমি শুধু বিশ্বস্ততা চেয়েছিলাম, কিন্তু তুমি এটা কি করলে? অন্য কারো বাচ্চা নিয়ে আমার ঘরে এলে। তোমার তো লজ্জায় ডুবে মরা উচিত। আমি তার কথা কিছুই বুঝতে পারছিলাম না। বললাম, তুমি এসব কি বলছ? আমি তো কোনো পুরুষের সঙ্গে কথা পর্যন্ত বলি না। সে বলল, যদি তুমি তোমার ভুল না মানো, আমিও তোমাকে তালাক দিতে রাজি নেই। সারা জীবন আমার আফসোস থাকবে যে কেন তোমার কথা মেনে নিলাম। চলো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। চেকআপের পর সত্যিটা সামনে চলে আসবে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে তুমি এজন্য এমন কথা বলছিলে? রোহন বলল, হ্যাঁ, কারণ আমি কোনো বিশ্বাসঘাতিনী নারীকে আমার ঘরে রাখতে পারি না। সে আমার হাত ধরে আমাকে বাইরে নিয়ে গেল। ভাগ্যিস তখন উঠানে কেউ ছিল না, নইলে ওকে জিজ্ঞেস করত, নতুন বুকে কোথায় নিয়ে যাচ্ছ? যদি সে বলে দিত গাইনোকোলজিস্টের কাছে, তাহলে আমার সম্মানের কি হতো? আমি চুপ করে রইলাম। আমার কাছে বলার কিছুই ছিল না। মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করছিলাম, তিনি যেন আমাকে সাহায্য করেন। রোহন খুব ভালো মানুষ, আমি তাকে হারাতে চাই না। ভগবান, আমার চরিত্র প্রমাণ করো, আমার উপর কোনো অভিযোগ না উঠুক। আমি কাঁদতে কাঁদতে প্রার্থনা করছিলাম। শেষ পর্যন্ত আমরা হাসপাতালে পৌঁছালাম। রোহন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার আল্ট্রাসাউন্ড করল, আর যা বলল তা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। ডাক্তার বলল, আপনি 4 মাসের গর্ভবতী। আমি মাথা নেড়ে বলতে লাগলাম, এটা হতে পারে না, আজ পর্যন্ত কেউ আমাকে ছুঁয়ে নেই। ডাক্তার মুচকি হেসে বলল, প্রতিটি মেয়েই ভুল করার পর এমন বলে, কিন্তু আমি রিপোর্ট বদলাতে পারি না। সত্যিটা এটাই। আমি বাইরে বেরিয়ে এলাম। পেছন পেছন রোহনও এল। সে আমার হাত ধরে আমাকে গাড়িতে বসিয়ে নিয়ে গেল। বলল, এখন কিছু বলবে? আমি ফুপিয়ে কাঁদতে লাগলাম। বললাম, রোহন, সব তোমার সামনে। আমি 4 মাসের গর্ভবতী, কিন্তু ভগবান সাক্ষী, আমি কারো সঙ্গে কথা পর্যন্ত বলিনি। আমি জানি না এই বাচ্চা কার, কোত্থেকে এলো। রোহন আমার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে তোমার চারপাশে নজর রাখো। এই অত্যাচার কে করেছে? তোমার বাড়িতে কয়জন লোক ছিল? আমি বললাম, আমরা 3 জন, আমি, আমার বাবা আর আমার বুবু। রোহন বলল, তোমার চারপাশে খেয়াল রাখো। এরপর সে আমাকে তালাক দিয়ে দিল। আমি তাকে কিছুই বললাম না, হয়তো এটাই ছিল আমার ভাগ্য। সে আমাকে আমার বাবার বাড়িতে ফেলে চলে গেল। আমি দরজায় কড়া নাড়লাম। বুবু দরজা খুললেন, আমাকে দেখে অবাক হয়ে বললেন, তুই এখানে কি করে এলি? রাত 1টা বাজে। নতুন বউ বিয়ের প্রথম রাতে মায়ের বাড়ি আসে না। আমি বললাম, বুবু, আমার স্বামী আমাকে আলাক দিয়ে দিয়েছে। এটা শুনে বুবু হতবাক হয়ে গেলেন। বললেন, তুই কি বলছিস? সে তোকে তালাক দিল কেন? আমি বললাম, কারণ আমার পেটে 4 মাসের বাচ্চা। এটা শুনে বুবু আমাকে জোরে একটা চড় মারলেন। রেগে বললেন, তুই কার সঙ্গে এই কাণ্ড করলি? তোর লজ্জা হলো না? আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। বললাম, বুবু, আমি কিছু ভুল করিনি। আমি জানি না এই বাচ্চা কোত্থেকে এলো, কার। আমি কোনো খারাপ কাজ করিনি। আমি কাঁদতে কাঁদতে থামছিলাম না। তখন বুবু আমার কাছে এসে বসালেন, আমাকে জড়িয়ে ধরলেন, আমাকে ঘরে নিয়ে গিয়ে পানি খাওয়ালেন। জিজ্ঞেস করলেন, এসব কি করে হলো? সকালে বুবু বাবাকে ডাকতে গেলেন। বাবা উঠে মন্দিরে চলে গেলেন। অনেক দেরিতে ফিরলেন। বললেন, পাড়ার লোকজন বলছিল কাল রাতে আমাদের বাড়ি থেকে কান্নার আওয়াজ আসছিল। কে কাঁদছিল? আমি ঘর থেকে বেরিয়ে বললাম, বাবা, আমি কাঁদছিলাম। আমাকে দেখে তিনি অবাক হলেন। বললেন, কি হয়েছে মা? আমি সব কথা বললাম। বাবার মুখ ফ্যাকাসে হয়ে গেল। আমি বললাম, এতে আমার কোনো দোষ নেই, আমি জানি না এসব কে করেছে। তিনি চুপ করে রইলেন, মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমি খুব অস্থির হয়ে পড়লাম, কোনো সূত্র পাচ্ছিলাম না। বাড়িতে শুধু আমি, বাবা আর বুবু ছিলাম। তাদের উপর সন্দেহ করা যায়, কিন্তু আমি ঠিক করলাম আমার অপরাধীকে খুঁজে বের করব। ভগবানের কাছে প্রার্থনা করলাম, দোষীকে ধরিয়ে দিন। আমি বাড়ির প্রতিটি কাজের উপর নজর রাখতে শুরু করলাম, যাতে কেউ কিছু টের না পায়। আমি দুঃখে ডুবেছিলাম, কিন্তু সবকিছুর প্রতি আমার হুঁশ ছিল। বাবা এতটাই দুঃখী ছিলেন যে বাড়িতে আসতেন না। রাতে বুবু আমার সঙ্গে শুতেন, বলতেন, তোর জীবনে সব ঠিক হয়ে যাবে, ভগবান সব ভালো করবেন। তার কথায় আমার আশা জাগত, আর আমি ঘুমিয়ে পড়তাম। কিন্তু ভোর 4টের সময় আমার ঘুম ভেঙে যেত। বুঝতে পারছিলাম না এত দুঃখের মধ্যেও আমি কি করে সারারাত ঘুমিয়ে থাকি। বুবুর উপস্থিতিতে আমার ঘুম কেন আসে? আমি বুবুকে অনেকবার বলেছি তিনি যেন নিজের ঘরে ঘুমান, কিন্তু তিনি আমার ঘরে আসতেন, আর আমি না ঘুমলে বাইরে যেতেন না। তাই আমি ঠিক করলাম এবার আমি চালাকি করব। বুবুর সামনে ঘুমানোর নাটক করব, কিন্তু জেগে থাকব।
সারা রাত সবার উপর নজর রাখব। রাতে বুবু আমার ঘরে এলেন, আমার সঙ্গে গল্প করতে লাগলেন। আমি চোখ বন্ধ করলাম, যেন ঘুমিয়ে পড়েছি। কিছুক্ষণ পর তিনি আমাকে ডাকলেন, রিনা। আমি কোনো উত্তর দিলাম না। তিনি উঠে বাইরে চলে গেলেন। আমিও বিছানা থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। বেশি সময় যায়নি, হঠাৎ উঠানে কারো লাফানোর আওয়াজ পেলাম, যেন কেউ আমাদের বাড়িতে ঢুকেছে। আমি সজাগ হয়ে গেলাম, জানালা দিয়ে উকি মারলাম, আর আমার শ্বাস থেমে গেল। একটা তাগড়া যুবক আমাদের বাড়িতে ঢুকেছে। সে চারপাশে তাকালো, তারপর বুবুর ঘরের দিকে এগিয়ে গেল। আমার ভয় হলো, কোথাও সে বুবুর ক্ষতি করবে না তো। আমি পা টিপে টিপে তার ঘরের দিকে গেলাম, জানালা দিয়ে উকি মারলাম। দেখি সেই যুবক বুবুর সঙ্গে কথা বলছে। মনে হচ্ছিল তারা একে অপরকে আগে থেকে চেনে। কথা বলতে বলতে সে হঠাৎ একটা কাপড় বুবুর মুখে চেপে ধরল। বুবু গভীর ঘুমে ঢলে পড়লেন। আমার মাথা ঘুরে গেল, জানি না সে বুবুর সঙ্গে কি করতে চায়। তখন সে বলল, তুই কি ভাবিস বুড়ি, আমি তোর জন্য এখানে আছি? তোর সঙ্গে আমার কি সম্পর্ক? হ্যাঁ, আমি তোর কাছ থেকে টাকা নিয়ে ভালোবাসার গল্প বলি, কিন্তু আমার আসল মকসদ তোর ভাইজি। এটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি দৌড়ে আমার ঘরে ফিরে এলাম। বিছানায় দুটো বালিশ রেখে তার উপর চাদর ঢেকে দিলাম, যেন মনে হয় কেউ শুয়ে আছে। তারপর আমি বাথরুমে গিয়ে লুকিয়ে পড়লাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম সেই যুবক আমার ঘরে ঢুকল। একটা শিশি থেকে রুমাল ভিজিয়ে আমাকে অজ্ঞান করার জন্য বিছানার দিকে এগিয়ে গেল। কিন্তু চাদর তুলতেই দেখল আমি নেই, শুধু বালিশ। তার রুমালটা বিছানায় পড়ে গেল, চাদরটা ভিজে গেল। সে আমাকে এদিক ওদিক খুঁজল, কিন্তু বুঝতে পারল আমি জেগে আছি। ভয়ে সে দৌড়ে পালিয়ে গেল। আমি বাথরুমে বসে ফুপিয়ে কাঁদতে লাগলাম। এসব কি হচ্ছে? কিছুই বুঝতে পারছিলাম না। আমি বুবুর ঘরে গেলাম, তাকে ডাকলাম, কিন্তু তিনি অজ্ঞান। বাবার ঘরে গেলাম, তিনিও গভীর ঘুমে। আমি আমার ঘরে ফিরে এলাম, দরজা বন্ধ করে সারা রাত বাইরে বেরোলাম না। বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো ও কমেন্টে তোমার মতামত জানাও। আর হ্যাঁ, প্রতিদিন এমন চমকপ্রদ গল্প আরও শুনতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না।